30 লক্ষ টাকা তৈরি করতে হবে 6 বছরে, সেটা আবার 30,000 টাকার একটা ডিপিএসের মাধ্যমে। তো এটা আসলে আমার কোনো চ্যালেঞ্জ না, বা আমি করছি না, আমাকে একজন একটা মেইল করেছেন। আজকে আমরা সেই মেইলটার একটা অ্যান্সার দিব। এটা আসলে একবার ইজি ব্যাপার না যে আপনি প্রতি মাসে 30,000 টাকার একটা ডিপিএস করবেন, সেটা 6 বছরের মধ্যে আপনি 30 লক্ষ টাকা করবেন। তো আজকে আমরা দেখবো আসলে এমন কি ওয়ে আছে বা কোন সিস্টেমে আমরা এই 30 লক্ষ টাকা তৈরি করতে পারি। এবং সবচেয়ে মজার বিষয় হলো এই ভিডিওটা এমন একটা ভিডিও হতে যাচ্ছে যে আপনি খুব সহজে আপনার টাকা কোথায় ইনভেস্ট করবেন বা কিভাবে ইনভেস্ট করা উচিত, কিভাবে ইনভেস্ট করলে আপনি বেশি পরিমাণ মোটামুটি গেইনার হতে পারেন বা আপনার প্রফিটটা একটু বেশি জেনারেট করতে পারেন, এই এক ভিডিও থেকে আমার মনে হয় আপনি খুব সহজেই বুঝে ফেলতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমরা সরাসরি স্ক্রিনে যাই, মেইলটা কি আসছে দেখেন। শুভ চৌধুরী ইনি আমাকে মেইলটা মূলত করেছেন। হাই সমীর, আই নিড এ সাজেশন। I can DPS 30,000 per month now. Advise me how it can turn 30 লাখ টাকা within 6 years. মানে এখানে বলছে যে সে 30,000 টাকার একটা ডিপিএস করতে পারবে প্রতি মাসে, এবং তাকে অ্যাডভাইস করতে বলতেছে যে কীভাবে 30 লক্ষ টাকা পেতে পারে, সেটা আবার 6 বছরে। তো আমরা মূলত এই মেইলটারই একটা সলিউশন বের করব যে আসলে কীভাবে আমরা 30 লক্ষ টাকা বের করতে পারি। তো চলুন, তার ডিপিএসটা কত? 30,000 টাকা। আমরা সরাসরি ডিপিএসেই চলে যাই। দেখেন, এটা হচ্ছে একটা ডিপিএস ক্যালকুলেটর। আমরা এখানে মূলত দেখব ডিপিএসের মাধ্যমে কীভাবে আমাদের টাকাটা আমরা মোটামুটি 30 লক্ষ করতে পারি। প্রথমত দেখি আমাদের যদি প্রতি মাসের অ্যামাউন্টটা হচ্ছে, আমরা ডিপিএসে যাই, 30,000 টাকা। আচ্ছা, রেটটা কত? এখানে রেটটা আসলে কত ধরবো, আমি একটু বেশিই ধরছি। এখানে মূলত 10.5 এরকমই ধরি। যদি এইরকম ধরি, তারপরে 10.5 আমাদের ডিপিএসের রেট, এই রেটটা সাধারণত দিতে চাইবে না, এটা কোনো ব্যাংকই সহজে দিতে চাইবে না। আমি তারপর একটু বেশি করে ধরছি, ধরার পরও দেখি যে আমাদের আসলে আসে কিনা। দেখেন, এখানে আমরা সব মিলিয়ে যদি দেখি তাহলে 29,91,000 টাকা আমাদের এখানে আসে। যদি 10.5 রেট আমরা ধরি তাহলে আমরা এখানে মোটামুটি 29,91,000 টাকা পর্যন্ত আমরা এখানে পাচ্ছি। তার মানে এখনও পর্যন্ত আমরা 30 লাখে যেতে পারিনি। তার মানে এই ডিপিএসটা হচ্ছে না, এই ডিপিএসে আমরা এখানে 30 লাখ টাকা পাবো না। এখন আমরা আরেকটু অন্য জায়গায় যাই, সেটা হলো যদি আমরা ডিপিএসে না হয় তাহলে এটাকে আমরা একটা এফডিআর এর সিস্টেমে আনতে পারি কিনা। কীরকম? আমরা একটু লোনে যাব। দেখেন, আমি এখানে অলরেডি দিয়ে রেখেছি যে 14,50,000 টাকা যদি আমি লোন নেই এবং সেটা যদি 13.5% হয়, আপনি 13, 13.5 যাই হোক না কেন, 6 বছর যদি এটার মেয়াদ হয়, তো সেক্ষেত্রে মোটামুটি আমাদের 29,491 টাকা, তার মানে 29,500 টাকা আমার ইনস্টলমেন্ট হয়। আমার ডিপিএসের প্রতি মাসের ডিপিএসের ফিগারটা কিন্তু 30,000, আর এইখানে আমার ইনস্টলমেন্টের ফিগার আসছে 29,491 টাকা, তার মানে 29,500 টাকার মতো। তার মানে আরও 500 টাকা আমার থেকে যাচ্ছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি 14.5 লক্ষ টাকা আমি লোন নিতে পারতেছি, এবং তার রেটটাও কিন্তু কম না, 13.5%। আচ্ছা, এই জায়গাটাতে কিন্তু আপনাদের একটা কনফিউশন থাকতে পারে যে 6 বছরে তো লোন হয় না, আসলে কিভাবে সম্ভব? কারণ পার্সোনাল লোনগুলো তো 5 বছরের হয়। এখানে কিন্তু আপনাদের একটা কোশ্চেন থাকে, আমি জানি অনেকে আপনারা এইটা প্রশ্ন করবেন। একটা আপডেট নিউজ হলো, খুব আলটিমেটলি প্রায় পার্সোনাল যে সমস্ত লোনগুলো আছে, আগে ছিল 20 লাখ টাকা পর্যন্ত একটা রেঞ্জ ছিল, এটাকে এখন মোটামুটি ডাবল করা হয়েছে 40 লাখ বাংলাদেশ ব্যাংক থেকে। এবং স্ল্যাবটা 5 বছর ছিল, সেটাকে এখন বাড়িয়ে করা হয়েছে 8 বছর পর্যন্ত। এটা হয়তো এই জুন মাস চলে গেল, জুলাই শুরু হলো, এই জুলাই থেকে আপনারা এটা পেয়ে যাবেন মোটামুটি প্রায় 8 বছরের মধ্যে। অর্থাৎ যে পার্সোনাল লোনটাকে আমরা 5 বছর হাইয়েস্ট নিতে পারতাম, সেটা এখন মোটামুটি 8 বছর পর্যন্ত নিতে পারবো। তাতে করে আমরা লোনের পরিমাণটাও বেশি নিতে পারবো, আবার ইনস্টলমেন্টের সাইজটাও কিন্তু ছোটো হবে। এটা আমাদের অনেক লাভ আছে। যাই হোক, এটা অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি 14,50,000 টাকা আমরা যদি লোন নেই, আমাদের ইনস্টলমেন্ট মোটামুটি 29,500 টাকা আসে, আমাদের 30,000 যাচ্ছে না, মানে এটা আমরা নিতে পারি। তো 14,50,000 টাকা এখন যদি আমরা এফডিআর করি, আসুন আমরা এফডিআরে যাই। দেখেন, 14,50,000 72 মাস, 6/72 মানে 6 বছর, সেক্ষেত্রে আমরা 11.5% ধরছি। তো 11.5% ধরলে এখানে দেখতে পাচ্ছি 10,500,000 টাকার মতো আমরা এখানে মোটামুটি প্রফিট পাচ্ছি। তার মানে 14,50,000 আর এখানে 10,500,000, তার মানে আলটিমেটলি এখানে 24,50,500 টাকা আমার হয়। তো 24,50,500 টাকা যদি হয়, সেটা তো আমার আসলে 30 লক্ষ টাকায় যায় না। তার মানে এটাও কিন্তু আমার 30 লক্ষ টাকা হচ্ছে না, আমি যদি এফডিআরও করি, লোন নিয়ে এফডিআরও করি। এবং আরেকটা বিষয় দেখেন, এখানে যদি আমরা একটু দেখি যে আমাদের টাকার পরিমাণ কত, প্রতি মাসে আমরা দিচ্ছি 30,000। এটাকে যদি আমরা মোটামুটি 6 বছর দিব, তার মানে 72 মাস, 21,60,000 টাকা আমাদের সব মিলায়, মানে এই 30,000 টাকা করে প্রতি মাসে দিলে 21,60,000 টাকা কিন্তু আমাদের দিতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কত দিচ্ছি দেখেন,
আমরা যদি একটু লোনে যাই, এখানে 21,23,000 টাকার মতো আমরা দিচ্ছি। আর এখানে আমরা কত দিচ্ছিলাম? 21,60,000 টাকা। তার মানে এখানে আলটিমেটলি কিন্তু আমাদের যে পরিমাণ টাকা দেওয়ার কথা তার থেকেও কিন্তু মোটামুটি প্রায় 30 বা 37,000 টাকার মতো আমাদের কম দেওয়া লাগতেছে। সেই ক্ষেত্রে আমরা মোটামুটি 14,50,000 টাকা লোন নিতে পারছি, এবং সেটা আমরা যখন এফডিআর করছি সেখানেও আমরা আসলে আশানুরূপ রেজাল্ট পাইনি। বাট এখানেও যদি আমরা 12% করি তাহলে দেখি, যদি আমরা 12% দেই, 12% করলেও মোটামুটি এখানে আমরা পাচ্ছি কত? 10,44,000 টাকার মতো। তার মানে 10,44,000, ওখানে 14,50,000 হচ্ছে আমাদের মূল যে টাকাটা। তার মানে 14 আর 10 24,94,000 টাকার মতো আমরা পাচ্ছি টাকা। তার মানে এখানেও কিন্তু আমরা 30 লক্ষ টাকা কিন্তু পাচ্ছি না। তার মানে এই সিস্টেমটাও আমাদের চলবে না। আচ্ছা, এখন আমরা চলে যাই যে আমাদের অন্যান্য কোন সিস্টেম আছে। আমরা যদি সরাসরি এখানে আসি, দেখেন সঞ্চয় অধিদপ্তর, আমরা সঞ্চয়পত্র যদি টাকাটা ইনভেস্ট করি তাহলে কি হয়। আমি এখানে 3 বছর মেয়াদি যে সঞ্চয়পত্র সেটা আমি বের করছি, এবং এটার রেটটা আমার কাছে পছন্দ হয় মোটামুটি। তবে আরেকটা বিষয় হলো, এটা যদি দেখি তো 29শে জুন 2026 এই তারিখে নতুন একটা রেট দিয়েছে। আগে ছিল 11.52%, যদি 7.5 লাখের উপরে হয়। তো এটা এখন কমিয়ে দিয়েছে 11.17%। এটা হলো আপনারা যে এই রেটটা দেখতে পাচ্ছেন, এই যে 10.60, 11.16, তারপরে 11.77, এই যে রেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই তিনটাকে যোগ করে যদি 3 দিয়ে ভাগ দেন, তার মানে এভারেজ যেটা আর কি, সেটা আসে 11.17%। এখন দেখি যে এইভাবে যদি আমরা মোটামুটি ক্যালকুলেশন করে দেখি যে আসলে কতটুকু আসে। দেখেন এখানে 14,50,000 আলটিমেটলি এখানে দিয়ে রেখেছি। এখানে আমরা যদি দেখি 11.17% আমি এখানে দিয়ে রেখেছি। সেই ক্ষেত্রে আমরা সব মিলিয়ে যদি এটাকে সরিয়ে দিই, আমরা যদি এখন এইটা ইনটু যদি আমরা এই পার্সেন্টেজটা দেই, তাহলে দেখেন এটাকে আমরা মোটামুটি 1,61,965 টাকা পাবো বছরে। তো এটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করে দিই বা 6 দিয়ে গুণ করি, 5 বছর না আমাদের 6 বছর, তাহলে দুইটা টার্ম আমরা পাবো। 6 বছর যদি হয়, দেখেন এখানে আমরা 9,71,790 টাকার মতো পাচ্ছি। তো এই দুইটাকে যদি আমরা একটু যোগ করি, 24,21,790 টাকা। তার মানে এখানেও কিন্তু আমাদের 30 লক্ষ টাকা আমরা পৌঁছাতে পারছি না। আমরা সঞ্চয়পত্র যদি এই সিস্টেমে করি তাহলে পারছি না। কিন্তু যদি প্রতি মাসে আমরা যে সঞ্চয়পত্র থেকে যে টাকাটা আমরা পাচ্ছি, অর্থাৎ এটা মূলত প্রতি 3 মাস পর পর আমাদের টাকাটা দেবে, যেহেতু 3 মাস মুনাফা ভিত্তিক একটা সিস্টেম, সেটাকে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে দেখেন এখানে অ্যামাউন্টটা কেমন আসে, 13,497 টাকার মতো। এটা প্রতি মাসে। আমরা যদি 14,50,000 টাকা ইনভেস্ট করি, যদি সঞ্চয়পত্র কিনি, 11.17% যদি রেট হয়, তাহলে মোটামুটি প্রতি মাসে 13,497 টাকা আসে। এইটাকে যদি আমরা একটা ডিপিএস করি তাহলে দেখুন তো কত আসে, 13,497। আমরা একটু ডিপিএস ক্যালকুলেটারে চলে যাই, 13,497 টাকা। এটাকে যদি আমরা 10.5 দেওয়া আছে, থাক আমার 10.5ই থাক, অসুবিধা নেই। সেই ক্ষেত্রে দেখেন কত পাই, 13,45,802 টাকা। তার মানে এইটাকে আমরা একটু কপি করে নিয়ে যাই, 13,45,802 টাকা। এই টাকার সঙ্গে এখন যদি আমরা প্রিন্সিপালটা যোগ করে দিই, দেখেন এইটা যোগ হলো এইটা, 27,95,000 টাকার মতো আমরা এখানে পাচ্ছি। যেটা আমরা সরাসরি যদি এখানে 3 মাস ভিত্তিক যে প্রফিটটা আমাদেরকে দিচ্ছে সঞ্চয়পত্র, যদি সরাসরি নিতাম তাহলে সব মিলে 24,21,000 টাকা পাইতাম। আর এখানে সঞ্চয়পত্রের যে প্রতি মাসের টাকাটা, সেটা আবার যখন আমরা ডিপিএস করছি তখন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি 27,95,000 টাকা। এটা কিন্তু আর একটু বাড়ানো সম্ভব। সেটা হলো যে আপনি প্রথম 3 বছরের জন্য ডিপিএস করবেন, ওটা শেষ হলে ওই টাকাটা কালেক্ট করে আবার 3 বছরের জন্য আরেকটা নতুন ডিপিএস করবেন। তার মানে হচ্ছে এটাকে 3 বছর করে 2টা স্ল্যাবে ভাগ করবেন, তাহলে দেখবেন যে এখানে 27,95,000 এর জায়গায় আরও কিছু টাকা বেড়ে যাবে। তার মানে এখানেও কিন্তু আমরা সঞ্চয়পত্রের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে 30 লক্ষ টাকা পাচ্ছি না। এখন কথা হলো, সে আমাদের বলছে 30 লক্ষ টাকা করে দিতে। তো আমার মোটামুটি কয়েকটা দেখলাম, এখানে আসলে 30 লক্ষ টাকা কোনোভাবেই যাচ্ছে না। তাহলে আমরা একটু 30 লক্ষ হইতে আমাদের আরও কিছু বাকি আছে, আমরা সেগুলো একটু দেখি। আমরা সরাসরি এখানে মিউচুয়াল ফান্ডে চলে যাই। আমরা এখানে এজের মিউচুয়াল ফান্ডের এটা ক্যালকুলেটর, আমরা ওদের একটু যদি দেখি, আমরা ভিতরে ঢুকি, আমি অলরেডি বের করে রেখেছি। এখানে দেখেন তাদের একটা গ্রোথ ফান্ড আছে, এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড, এসআইপির মিউচুয়াল ফান্ড। এইখানে যদি আপনার ওরা বিগত বছরগুলোতে মোটামুটি অ্যানুয়ালি 10.67 রেটে ওরা কিন্তু প্রফিট দিয়েছে। তো 10.67% যদি আমরা ধরি, এটা ক্যালকুলেটর একটু নেই, এই দেখেন এখানে 10.67 দিলে আসলে আসে না, এটা 7 হয়ে যায়। তো সেই হিসেবে যদি প্রতি মাসে আমরা 30,000 টাকা করে এখানে রাখি,
এই এসআইপিতে অথবা মিউচুয়াল ফান্ডে যদি আমরা প্রতি মাসে 30,000 টাকা করে, আমরা ওখানে কিন্তু দেখলাম যে 14,50,000 টাকা লোন নিয়েছি, সেভাবে কিন্তু আসে নাই, আমরা আবার কিন্তু সেই ডিপিএসেই ফেরত আসছি। এবার আমরা ওই যে প্রতি মাসে 30,000 টাকা, ওই টাকাটাই আমরা এখানে একটু দেখি যে আসলে হয় কিনা। 30,000 টাকা যখন আমি এখানে রাখছি 10.7 এখানে শো করছে, বাট 67 হবে। সেই ক্ষেত্রে 6 বছরের জন্য যদি রাখি তাহলে দেখেন এখানে 30,37,652 টাকা আমার মনে হয় আমরা পৌঁছাতে পারলাম। যে সে আমাদের যেটা বলেছিল যে প্রতি মাসে 30,000 টাকা করে একটা ডিপিএস করবে এবং 6 বছরে তার 30 লক্ষ টাকা হতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা বিগত বছরগুলোতে 10.67% রেট দিয়েছে, তাতে আমাদের এবছরও যদি এরকম রেট থাকে, যদিও এই রেটটা ফ্লাকচুয়েট করে, কখনো বেশি হয় কখনো কম হয়, এটা মূলত শেয়ারের ভ্যালুর উপর ডিপেন্ড করে, ভ্যালুটা কেমন হবে না হবে তার উপরে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 30,37,652 টাকার মতো আসে। তার মানে আমরা আলটিমেটলি আমাদের মোটামুটি যে গোল সেটা টাচ করতে পারলাম, যে আমরা মোটামুটি এই সিস্টেমে যদি মিউচুয়াল ফান্ডে টাকা রাখি এবং সেটা যদি হয় গ্রোথ ফান্ড, এখানে দেখেন এজের গ্রোথ ফান্ড যেটা, সেটা মূলত আমাদের এই টাকাটা দিচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে বলতে গেলে মিড ক্যাপের মতো, ইন্ডিয়াতে যে মিড ক্যাপটা আছে অনেকটা ওই রকম, যেখানে কিছুটা রিস্ক আছে কিছুটা রিস্ক কম আছে, এরকম একটা আর কি। মানে নিরাপত্তাও আপনি পাবেন, আবার সামান্য কিছু রিস্কও আছে, এই টাইপের ক্ষেত্রে এটাকে গ্রোথ ফান্ড বলছে। তো এইখানে মোটামুটি যে রেটটা আছে, এই রেটটা মোটামুটি আমরা হিসাব করে দেখছি মোটামুটি খারাপ না, ভালোই। আর এটা হওয়ার কারণ হলো মূলত এটা বারবার এটাকে রিপিট করা হয় এবং রিপিট করার কারণে বারবার এটা কম্পাউন্ড হতে থাকে, আর কম্পাউন্ড হওয়ার কারণেই মূলত এখানে অ্যামাউন্টটা সবচেয়ে বেশি আসে। আচ্ছা, এই গেল আমরা, তাহলে আমরা একটা জায়গাতে অন্তত টাচ করতে পারলাম, যে এই জায়গাটাতে আমরা মোটামুটি দেখলাম যে এখানে আমাদের 30 লক্ষ টাকা আমরা যেতে পারছি। তার মানে এখন আমরা শুভকে মোটামুটি একটা কথা বলতে পারি, এখানে তাকে আমরা অ্যান্সারটা দিতে পারি ইয়েস। আপনি যদি এসআইপিতে ইনভেস্ট করেন, এসআইপি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন এবং সেটা যদি এক গ্রোথ ফান্ড, তাহলে সেই জায়গাটাতে মোটামুটি আপনি প্রতি মাসে 30,000 টাকা দিয়ে আপনি 30 লক্ষ টাকা 6 বছরে নিতে পারবেন। এটা হচ্ছে একটা ব্যাপার। এখন আরেকটা জায়গায় আমরা একটু যাই, আমরা একটু বাংলাদেশ ব্যাংকে ঢুকবো। এটা হলো, আমি আপনাদের এটা আজকের ভিডিওতে পুরাটা আমি এখানে ক্লিয়ার করতে পারবো না, কারণ এটা করতে গেলে খানিকটা সময় লেগে যাবে, আমরা অত খানিকটা সময় আমাদের হাতে হবে না। এটা হলো ট্রেজারি বিল এবং বন্ড সম্পর্কে এখানে দেওয়া আছে। আপনারা যদি এখানে দেখেন বাংলাদেশ ব্যাংকের একটা সাইট, এই জায়গাটাতে মূলত বিল এবং বন্ড, এখানে 14 দিন থেকে শুরু করে মোটামুটি 20 বছর পর্যন্ত মেয়াদি যে সমস্ত বিল, ট্রেজারি বিল এবং বন্ড যেগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে এবং কী পরিমাণে বিট হয়েছে সেগুলো এখানে দেখতে পাচ্ছি। 14 দিনের একটা বিল দেখেন, 14 দিন একটা ট্রেজারি বিল, যার আমরা যদি দেখি এখানে 5,000 কোটি টাকা মূলত স্যাংশন হয়েছে, কিন্তু তার জন্য অ্যাপ্লাই করছে 12,276 কোটি টাকার মূলত টিকিট জেনারেট হয়েছে বা বিড হয়েছে, বা ব্যাংকরা এই পরিমাণ টাকা নেওয়ার জন্য অ্যাপ্লাই করছে, অর্থাৎ এই বিলটা নেওয়ার জন্য। সেখানে 5,000 কোটি টাকা তারা স্যাংশন করছে। এখানে দিচ্ছে 10.05%। আমি আপনাদের এটা আসলে এই জন্য বলছি, 14 দিনে আপনি প্রায় এখানে 10% পর্যন্ত প্রফিট পাবেন। যদিও এটা হচ্ছে ব্যাংক পায় এই রেটটা, আমরা যখন ব্যাংকের কাছ থেকে ট্রেজারি বিল কিনবো তখন আমাদের এই রেটটা দিবে না, এখান থেকে সামান্য কিছু কমিয়ে দিবে, বাট এই 10%-এর আশপাশেই কিন্তু আমরা পাবো। আমি এই কারণে আপনাদের দেখাচ্ছি, দেখেন 14 দিনে আপনি 10% না পান, আপনি যদি 9%ও পান, এই 9% প্রতি 14 দিনেই এটা কম্পাউন্ড হবে। আপনি যদি ব্যাংকে টাকা রাখেন, ধরুন 10 লাখ টাকা ব্যাংকে রাখছেন, এটা কিন্তু প্রতি বছরে কম্পাউন্ড হয়, অর্থাৎ এক বছরে আপনি 11% হইলে 1,10,000 টাকা আপনি পাবেন, ইন্টারেস্ট পাবেন বা প্রফিট পাবেন। পরের বছর 10 লাখ এবং 1,10,000 মোট মিলে 11,10,000 টাকার উপরে কিন্তু পরের বছর আপনি প্রফিট পাবেন। বাট এইখানে খেয়াল করেন, 14 দিনে কিন্তু আপনার টাকাটা, এই 10% যে রেট, এটা আপনি 14 দিনে পেয়ে যাচ্ছেন। 14 দিনে যদি আপনি আবার 14 দিনের একটা বিল কেনেন, তাহলে কিন্তু তখন পরবর্তী 14 দিনে আপনি আবার পেয়ে যাচ্ছেন। তার মানে হচ্ছে প্রতি 28 দিনে আপনি 2 বার কিন্তু বিল কেনাবেচা করতে পারতেছেন, বা কেনাবেচা না, আপনি কিনতে পারবেন এবং 14 দিন হয়ে গেলে আপনার টাকাটা অটোমেটিক্যালি ফান্ডে বা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তার মানে বছরে আমরা যদি একটু হিসাব করি, প্রতি 28 দিনে 2 বার, এবং এটা যদি তার মানে মাসে 2 বার 28 দিনে, তার মানে 2 দিন থেকে যাচ্ছে। আমরা যদি বছরে হিসাব করি তাহলে মোটামুটি দেখেন এক বছরে 25 বার আপনি এই ট্রানজ্যাকশনটা করতে পারবেন। তার মানে 25 বার আপনার এই টাকাটা কম্পাউন্ডিং হবে। এবং এই সিস্টেমে যদি আপনি, আমরা যেখানে দেখলাম যে প্রতি মাসে 30,000 টাকার যে বিলের ব্যাপারটা,
এই সিস্টেমের মধ্যে যদি আপনি আসেন, আপনি ডেফিনেটলি ওর থেকে অনেক অনেক বেশি প্রফিট এখান থেকে জেনারেট করতে পারবেন। যাক, এই বিলগুলো নিয়ে বা এই যে ট্রেজারি বিল, বন্ড, এগুলো নিয়ে আমি অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো, আপনারা কানেক্ট থাকেন। আমি পরবর্তীতে অবশ্যই এই বিল এবং বন্ড নিয়ে কথা বলবো, কারণ বিল এমন একটা বিষয় যারা ইয়াং জেনারেশন তাদের জন্য আসলে বিল একটা বলতে গেলে আসলে অনেকটা আলাদিনের চেরাগের মতো, যে আপনি খুব দ্রুত যদি টাকা বাড়াতে চান তাহলে আপনি বিল নিয়ে এখানে চিন্তাভাবনা করতে পারেন। এই বিলের টাকাটা মূলত খুব দ্রুতই কিন্তু এটাকে কম্পাউন্ড করা যায়, বারবার এটা ক্যাশ হবে, বারবার এটা কম্পাউন্ড হবে। যত কম সময় আপনি বিলটাকে রাখবেন, তত কম সময়ে আপনার টাকাটা ক্যাশ হবে, আপনি আবার কিন্তু বিল কিনতে পারবেন। তার মানে যখন ক্যাশ হচ্ছে তখন আপনি লাভের টাকা সহ কিন্তু ক্যাশ হচ্ছে, আপনি ওটা যখন আবার রাখবেন তখন কিন্তু লাভের টাকা সহ কিন্তু আপনি এখানে আবার বিল কিনছেন। এবার ওটা আবার যখন পাচ্ছেন তখন কিন্তু সেখানে আবার লাভের টাকা সহ কিন্তু আপনি বিলের টাকাটা পেয়ে যাচ্ছেন, ক্যাশ হচ্ছে। এবং এইভাবে আপনি বছরে যদি 14 দিনের বিল কেনেন তাহলে আপনি বছরে 25 বার আপনি এই কিনা এবং মোটামুটি এই ক্যাশ করা, এই দুটা কাজ আপনি করতে পারবেন। আর এইভাবে যদি আপনি 6 বছর কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে মোটামুটি ওখানে যে 30,37,000 টাকা সামথিং আমরা পাইছিলাম তার থেকে এখানে বেশি আসবে। যাই এটার আমরা অন্য একটা ভিডিওতে আমরা ক্লিয়ার করব যে আসলে বিল এবং বন্ডটা আসলে কেন গুরুত্বপূর্ণ, এটা বিষয়টা নিয়ে আমরা পরে এখানে আলোচনা করব। আজকের ভিডিওটা আমরা এখানে যেতে চাচ্ছি না, আমরা এই পর্যন্ত শেষ করি। তো আমার মনে হয় শুভকে আমরা একটা মেইল অবশ্যই আমরা তাকে একটা রিপ্লাই দিতে পারি যে ইয়েস, এখানে মূলত আই অ্যাগ্রি উইথ ইউ। এই ভিডিওটা থেকে মূলত আমি এখানে সেন্ড করে দিলাম, আলটিমেটলি আমি এখানে সরাসরি থেকেই সেন্ড করে দিলাম। আপনারা যে ভিডিওটা দেখছেন আমি এটা কিন্তু ডিরেক্ট তাকে সেন্ড করলাম। এভাবে আমরা তাকে আজকে এই ভিডিওটাও তিনি অবশ্যই দেখবেন, আমি তাকে অলরেডি মেসেজ করে দিয়েছিলাম যে আজকের এই ভিডিওতে সে এটা দেখতে পাবে, এবং আশা করি এখান থেকে আমরা কয়েকটা জিনিস শিখতে পাচ্ছি। প্রথমত হলো যে আমরা আমাদের টাকাকে কিভাবে ইনভেস্ট করব, কিভাবে ভালো ভালো অপশনগুলো খুঁজে বের করবো। আমাদের প্রথম কাজ হলো কোন কোন জায়গাতে টাকা ইনভেস্ট করা যায় এবং কোন কোন জায়গাগুলোতে ইনভেস্ট করলে তার রেটটা কেমন, এগুলো একটু জেনে নিয়ে আমরা সেই অনুযায়ী যদি ক্যালকুলেশন করি, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। দ্বিতীয়ত হলো এগুলাকে এমন কোনো উপায়ে ফেলা যায় কিনা বা এটাকে কোনো প্রসেসিংয়ে ফেলা যায় কিনা যে ওরা যেভাবে দিচ্ছে তার থেকে বেশি পাওয়া যায়, এটাকে আমরা ভেঙে ভেঙে রাখতে পারি অথবা এটাকে অন্য কোনো ওয়েতে রাখতে পারি। এভাবে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কিন্তু যেখানেই আমরা টাকা রাখি না কেন আমাদের সহজে আসলে লস হয় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার মনে হয় আমরা এখান থেকে যতটুকু পেলাম একবারে খারাপ না। আপনারা ভালো থাকবেন, টাটা।